স্বাগত জানাচ্ছি টিভেন 24 এর নিয়মিত আয়োজন দা ভিউজ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা। দর্শক, দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজ বরাবরের মতোই। অনুষ্ঠানের প্রথম অংশে আমাদের আলোচনায় থাকবে রিয়েল এস্টেটে ট্রাস্ট কেন জরুরি এই বিষয়টি নিয়ে এবং ট্রাস্টের গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব। একজন বিশেষজ্ঞ অতিথি বরাবরের মতোই সাথে থাকবেন এবং অনুষ্ঠানের দ্বিতীয় অংশে নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজি নিয়ে আমরা কথা বলবো। যারা এই বিষয়ে পড়তে চান, এই বিষয়ে ক্যারিয়ার করতে আগ্রহী, তাদের জন্য থাকবে যাবতীয় তথ্য। এবং আপনারাও যুক্ত হতে পারেন, টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে, যদি চান টেলিফোন করতে পারেন। টিভিএন 24 আমাদের ফেসবুক পেজ, সেখানে বরাবরের মতো লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও যুক্ত হতে পারেন। আপনার যে কোনো মতামত আপনি টিভিএন 24 নিউজ নেটওয়ার্ককে জানাতে পারেন। আর এর বাইরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, আমাদের আলোচনার যে বিষয়বস্তু সেই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আপনার প্রশ্নের উত্তর দেবেন আমার সাথে উপস্থিত বিশেষজ্ঞ অতিথিরা। আলোচনা শুরু করতে চাই, রিয়েল এস্টেট নিয়ে কথা বলবো এবং এটার জন্য অনুষ্ঠানের প্রথম অংশে আমার সঙ্গে মির্জা রিয়েল এস্টেটের অ্যাডভাইজার নাজনীন মির্জা যুক্ত আছেন। আর স্বাগত আপনাকে আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ অপলা, ধন্যবাদ টিবিএন কে, ধন্যবাদ দর্শকদেরকে যারা এই মুহূর্তে আমার কথা শুনছেন টিভি সেটের সামনে বসে, অথবা পরবর্তীতে যারা ভিডিওটা ইউটিউবে দেখবেন বা ফেসবুকে দেখবেন। জি, নাজনীন মির্জা, আমরা ট্রাস্ট নিয়ে কথা বলবো, ট্রাস্টের গুরুত্ব আপনার কাছ থেকে জানবো। তবে তার আগে একটু মার্কেট সিনারিওটা জেনে আসি। রিয়েল এস্টেটের বর্তমান কি অবস্থা, মার্কেট কি বলছে? থ্যাংক ইউ অপলা। তো রিয়েল এস্টেট মার্কেটটা আপনারা জানেন, স্পেশালি গত কয়েক বছর ধরে অনেক অনেক কিছু চেঞ্জ হতে থাকে, পরিবর্তিত সময়ের সাথে অনেক অনেক কিছু আসে। সো আজকে আমি আপনাদের জন্য যেটা করেছি, আমি বেশ কিছু রিয়েল টাইম ডেটা নিয়ে আসছি, স্লাইডস নিয়ে আসছি, যাতে করে আপনারা কারেন্ট মার্কেট সিচুয়েশনটা শুধু আমার মুখ থেকে না, আপনারা রিয়েল লাইফ ডেটাগুলো দেখে আপনারা প্রপার ইনফরমেশন পান, প্রপার ডিসিশন নিতে পারেন। সো ফার্স্টেই আমি শুরু করতে চাচ্ছি, গত সেপ্টেম্বর 17 তারিখে যে নিউজটা এসেছিল মর্টগেজ রেট কাট নিয়ে, এবং যে রেট কাটটা আমরা গত 17 তারিখে আমরা দেখেছি, প্রায় 25 বেসিস পয়েন্ট মর্টগেজ রেট কাট হয়েছে। নট অনলি দ্যাট, নিউজে এটাও বলেছে যে আরো দুইটো কাট আসবে আপনার 2025-এ। বাট আনফর্চুনেটলি আমরা যদি একটু রেটের যে চার্টটা ওইটার দিকে তাকাই, ঠিক 17 তারিখে কমেছে, কিন্তু আবার ওটা বেড়ে আবার আগের জায়গায় চলে গেছে। সো 6.25 6.17-এ নেমে গিয়েছিল, ওটা আবার বেড়ে আবার বাড়ার দিকে যাচ্ছে। ফরগেট অ্যাবাউট আরো দুইটা কাট। তো এরকম ভোলাটাইল মার্কেটে, যেখানে ইন্টারেস্ট রেটটা অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে বাড়ির ক্রেতাদের জন্য, সেখানে এই ব্যাপারটা অনেকের কাছে একটু ভয় ভীতির সঞ্চার করছে। যারা সেলার আছে তারাও বুঝতে পারছে না কি হবে। এবং গত এক বছরের এই চার্টটাকে যদি আমরা দেখি, আপনারা তাকালে দেখতে পারবেন, সেই নভেম্বর 2024 থেকে এই পর্যন্ত খুব একটা কিন্তু রেটের হেরফের হয় নাই, সবসময় একইভাবে চলছিল। নেক্সট যে স্লাইডটা আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে বায়ারের ডিমান্ড এবং কি পরিমাণ ইনভেন্টরি মার্কেটে আছে। সো এই চার্টটা যদি আপনারা একটু দেখেন, এটা 2016 থেকে 2025 পর্যন্ত কারেন্ট মার্কেট পর্যন্ত দেখাচ্ছে। 2020-এ আপনার বায়ারের ডিমান্ড অনেক বাড়া ছিল, কারণ হচ্ছে ইন্টারেস্ট রেট অনেক কমে গিয়েছিল, কিন্তু সেই তুলনায় আপনার সেলার যারা ইনভেন্টরি নিয়ে আসে মার্কেটে, সেইটা ওই অরেঞ্জ দাগটা দিয়ে আপনাকে দেখানো হচ্ছে, ওটা অনেকটা কম ছিল। কিন্তু এই বছর 2024 থেকে 25-এর দিকে যদি আমরা তাকাই, আপনার ডিমান্ড এবং সাপ্লাই মোটামুটি সেম আছে, কারণ রেটটা আবার যখন বাড়া শুরু করেছে তখন বায়াররাও আস্তে আস্তে কমে গেছে। আজকে আমরা আরেকটা জিনিস নিয়ে এসেছি, যেহেতু আমার মার্কেটটা কুইন্স কাউন্টি, নাসাউ এবং সাফক, সো আমি এই তিনটা কাউন্টির একটা স্ন্যাপশট আপনাদেরকে দিব, যেহেতু আমি আজকে প্রথম সেগমেন্টে মার্কেটটা নিয়ে কথা বলছি। এই স্লাইডটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নিউ লিস্টিং সাফক কাউন্টিতে। তো এখানে আপনার যে সেগমেন্টসগুলো যেভাবে ভাগ করা হয়েছে, হালকা সবুজ দাগটা হচ্ছে 2022-এ, এবং 2023-এ হচ্ছে আপনার রেডটা দিয়ে বোঝানো হচ্ছে, 24-এরটা অরেঞ্জ, এবং 2025-এরটা দেখানো হচ্ছে ব্লু দাগ দিয়ে। তো এটা যদি এই গ্রাফটা আমরা একটু লক্ষ্য করি, আপনারা দেখেন নিউ লিস্টিং কিন্তু আপনার 2022 এবং 22-এ যা ছিল 23-এ অনেকখানি কমে গিয়েছিল সাফক কাউন্টিতে। 24-এ গিয়ে আবার বেশ কিছু ইনভেন্টরি এসেছে, আর 25-এ যে নীল দাগটা আপনারা যদি লক্ষ্য করেন, 24-এর তুলনায় আবার ইনভেন্টরিটা কমে গেছে সাফক কাউন্টিতে। পরের স্লাইডটাতে যাই, প্রাইসটা নিয়ে সাফক কাউন্টির
প্রাইস কিন্তু 2022 থেকে 2025-এ অনেকখানি জাম্প করেছে। 2022-এ যেখানে প্রাইসটা ছিল 550-এর নিচে, সেখানে 2025-এ যখন আমরা চলে আসছি আপনার প্রায় 700 ছুঁই ছুঁই করছে। তো প্রাইসিংটা সাফোক কাউন্টিতে বেশ ভালোই বেড়েছে। এবার আসি একটু নাসা কাউন্টির দিকে। নাসা কাউন্টির আপনার যদি আমরা লিস্টিং ইনভেন্টরিটা দেখি, এটাও আপনার খুব কাছাকাছি। আপনার 2022, 23, 24, 25-এ যদি দেখি, আপনার 24-এ আপনার কিছুটা যতটুকু বেড়েছিল, 25-এ আবার যে খুব একটা চেঞ্জ হয় নাই। সো নাসা কাউন্টির লিস্টিং এর যে সংখ্যাগুলো আছে, যে নতুন প্রপার্টি আসছে, মোটামুটি সেম আছে। আর 2000 আমরা যদি সেল প্রাইসটা দেখি নাসা কাউন্টির, লুক এট দ্য চার্ট এগেইন, 2022-এ হচ্ছে হালকা সবুজ দাগটা, যেটা আপনার 650-এর রেঞ্জে ছিল, সেখানে এখন সেটা বাড়তে বাড়তে 2024-এ ছিল 700, 750। এখন নাসা কাউন্টির অ্যাভারেজ প্রাইস হয়ে গিয়েছে 800 থেকে প্রায় 850 ছুঁয়ে ফেলেছে। এখন আমরা একটু কুইন্স কাউন্টিটা দেখে ফেলি, যাতে করে আপনাদের বেটার আইডিয়া হয় অ্যাবাউট প্রাইস এবং ইনভেন্টরি। কুইন্স কাউন্টি মার্কেটটা একটু ইন্টারেস্টিং। আমি ইন্টারেস্টিং এই কারণে বলছি যে 2022-এ যেই পরিমাণ লিস্টিং ছিল, সেখান থেকে 23-এ অনেকখানি কমে গিয়েছিল, বাড়েনি। 24-এ গিয়ে কিছুটা বেড়েছে। আর 25-এ যদি আমরা দেখি, খুব ক্লোজ। সো নাম্বার অফ প্রপার্টি যেটা সবসময় কনসার্ন এখনো পর্যন্ত আমাদের এই 3টা কাউন্টি, যেহেতু আমরা এই সাইডটাতে আছি, প্রপার্টি যখন মার্কেটে খুব একটা আসে না, বাড়ির দাম কিন্তু খুব একটা কমে না। তো অনেকেই, আমার অনেক ক্লায়েন্টস আছে, বা আমি যখন কোথাও শো করি, অনেকেই একটা কথা বলে যে রিয়েলটরদের সাথে যখন কথা বলি, তখন তারা সবসময় বলবে বাড়ি কেনার রাইট সময় এখন। কথাটা আসলে আমরা বেসড অন যেই গ্রাফ আছে, রিয়েল ডেটা গুলো আছে, ওইটার উপরে বেস করে বলি। কারণ এই পর্যন্ত আপনাকে যে 3টা মার্কেটের আমি সিচুয়েশন দেখালাম, প্রাইস নিয়ে যদি আমরা কম্পেয়ার করি, প্রাইস কিন্তু থেমে নেই, প্রাইস কিন্তু বেড়েই যাচ্ছে, বিকজ ইনভেন্টরি অনেক কম। আর আজকে যেহেতু আপনারা রিয়েল ডেটা গুলো দেখলেন, নাসাউ, সাফক এবং কুইন্সের প্রাইসও দেখলেন, কি পরিমাণ বাড়ি আসছে, কমে যাচ্ছে, আপনারা চাইলে এই ছবিগুলো তুলে রাখতে পারেন। সো এটা আপনাদের জন্য অ্যাকচুয়ালি হেল্পফুল হবে আপনাদের রাইট ডিসিশনটা নিতে। তখন আপনারা নিজেদেরকেই জিজ্ঞেস করতে পারবেন যে রাইট টাইম কি এখন, নাকি আমি ওয়েট করব। ইজ ইট অ্যালার্মিং যে সামনের দিনগুলোতে প্রাইস আরো বেশি বেড়ে যাবে? সো আমরা যদি গত 4 বছরের রিপোর্টটা একটু অ্যানালাইজ করি, 2022 থেকে 25, প্রাইস কিন্তু ড্রাস্টিক্যালি বেড়েছে। প্রায় আপনার, আমি বলবো 20 থেকে 25% অ্যাপ্রিশিয়েট করেছে বাড়ির দাম। সেলারদের জন্য তো ইটস একটা, যারা বাড়ি ওন করে ফেলেছেন ওই টাইমটাতে, 2020-এর আগে অথবা 2022-23-এ, আপনাদের বাড়ির ভ্যালু বাড়ছে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড, বায়ারদেরকেও এটা বুঝতে হবে যে এফোর্ডেবিলিটি যদি আপনার থাকে, আপনি যদি আজকে ক্রয় ক্ষমতা থাকে, আমার তো মনে হয়, আমার ওপিনিয়ন হচ্ছে কিনে ফেলা ভালো, বেসড অন যে রিয়েল লাইফ ডেটা আপনাদেরকে আমি আজকে দেখালাম সেটার উপরে। জি, আমরা মার্কেট সিনারিওটা জানলাম। এবার আমরা একটু আমাদের মূল যে আলোচনা সেটিতে আসতে চাই। ট্রাস্টটা আসলে কিভাবে কাজ করে, কিংবা রিয়েল এস্টেট প্রোটেকশন বলতে আমরা আসলে যেটা বুঝাই, এস্টেট প্রোটেকশন, এই বিষয়টা আসলে কিভাবে কাজ করে? আচ্ছা, খুব সুন্দর একটা প্রশ্ন। অনেক হোম ওনাররা আছে যারা ফিউচার নিয়ে চিন্তা করে, যে আমি হঠাৎ করে আমার কিছু হয়ে যেতে পারে, আমি চলে যেতে পারি, আমার যে বেনিফিশিয়ারি আছে, আমার স্পাউস আছে, আমার বাচ্চারা আছে, তাদের জন্য কিভাবে আমি এই অ্যাসেটটা প্রোটেক্ট করে যেতে পারি। তো অ্যাসেট প্রোটেকশনের একটা ল আছে। অনেকে, আপনারা যেটা করতে পারেন, আপনারা এস্টেট প্ল্যানিং এর জন্য স্পেশাল কিছু অ্যাটর্নি আছে যারা এস্টেট প্ল্যানিং করে, তাদের সাথে বসে এটা নিয়ে কাজ করতে পারেন। অনেকের একটা ধারণা আছে যে এস্টেট প্ল্যানিং বা ট্রাস্ট সাধারণত অনেক রিচ পারসনরা করে, অনেক যাদের প্রচুর অ্যাসেটস আছে বা সেলিব্রিটিজরা করে, উইচ ইজ নট 100% ট্রু। কারণ আপনার যদি একটা দুটা প্রপার্টিও থাকে, আপনি একটা এই অ্যাসেট প্রোটেকশন, এস্টেট প্ল্যানিং, ট্রাস্ট, এগুলোর আন্ডারে আপনি যদি রাখেন, আপনার কিছু বেনিফিটস আছে। যেমন প্রবেট কোর্ট থেকে বাঁচা যাবে। প্রবেট কোর্টটা হচ্ছে, কেউ যদি বাড়ির ওনার হয়, হঠাৎ করে উনি যদি মারা যান, তখন তার যে বেনিফিশিয়ারিরা আছে তারা কিভাবে ওই প্রপার্টিটা পাবে, সেটা
ডিসাইড করে প্রবেট কোর্ট, এবং এইটা অনেক সময় অনেকটা লেন্দি প্রসেস হয়ে যায়। স্বাভাবিকভাবে যখন দেখা যায় যে একজন মানুষ চলে গেছেন, তার বাচ্চারা যারা আছে তারা হয়তো বাড়িটা বিক্রি করে তার বেনিফিটস নিয়ে বের হয়ে আসতে চাচ্ছেন, তো যদি ওইটা কোনো ট্রাস্টের আন্ডারে না থাকে বা প্রপার অ্যাসেট প্রোটেকশন লয়ের আন্ডারে না থাকে, তখন তাদের প্রবেট কোর্টের মাধ্যমে যেতে হয়, উইচ ইজ অনেক কস্ট থাকে, তার সাথে আবার টাইমেরও ব্যাপার থাকে। আমরা অনেক সময় দেখেছি একটা বাড়ি আমরা কন্ট্রাক্টে নিয়ে গিয়েছি, যেহেতু ওইটা ট্রাস্টের আন্ডারে ছিল না, প্রপার প্ল্যানিং এর আন্ডারে ছিল না, তখন বায়ারের অনেক সময় ওয়েট করতে হয়, অনেক সময় বায়াররা সরেও আসে যেহেতু প্রবেট কোর্টের আন্ডারে যেতে হবে। তো ওইটার জন্য আমি বলবো আপনারা আপনাদের অ্যাটর্নির সাথে কথা বলেন বা সিপি এর সাথে কথা বলেন কিভাবে আপনারা প্ল্যান করতে পারেন, বাট এটা অনেক অনেক বড় রকমের একটা বেনিফিট। আরেকটা আছে যে অনেক সময় স্পাউসদের মধ্যে ডিভোর্সের একটা ব্যাপার থাকে, ওইটা হয়ে গেলেও কিভাবে আপনি আপনার প্রপার্টিটা প্রোটেক্ট করতে পারেন আপনার সন্তান সন্ততির জন্য, ওইটার জন্য ট্রাস্ট থাকাটা বেটার। কিন্তু একবার ট্রাস্টে দিলে কি পরবর্তীতে মালিকানা পরিবর্তন সম্ভব? খুবই সুন্দর একটা প্রশ্ন। সো ট্রাস্ট দুই ধরনের আছে, একটাকে বলে রিভোকেবল ট্রাস্ট, সেটা হচ্ছে রিভোকেবল লিভিং ট্রাস্ট, আরেকটা হচ্ছে ইররিভোকেবল ট্রাস্ট। সো রিভোকেবল ট্রাস্টের মধ্যে যেটা মেইন থাকতে হবে, গ্র্যান্টার যে ট্রাস্টটা লিখছে একজন ট্রাস্টি থাকবে এবং অ্যাটলিস্ট একজন বেনিফিশিয়ারি হলেও থাকতে হবে। সো রিভোকেবল ট্রাস্টে আপনি যে প্রশ্নটা করলেন অপলা, যে কখনো কোনো কিছু চেঞ্জ করা যাবে কিনা, ডেফিনেটলি চেঞ্জ করা যাবে। ফর এন এক্সাম্পল, একজন হোম ওনার সে ঠিক করলো যে আমি এইটার অংশগুলো এভাবে দিলাম, যে ছেলেকে একটা পোর্শন দিলাম, মেয়েকে একটা পোর্শন দিলাম, আমার স্ত্রীকে বা স্পাউসকে একটা পোর্শন দিলাম। কিছুদিন পরে সে হয়তো চিন্তা করলো যে না, আমার এটার কিছু হয়তো চেঞ্জ হবে, পার্সেন্টেজ থেকে শুরু করে এনিথিং হতে পারে। তো ওই রিভোকেবল ট্রাস্টের আন্ডারে যদি সে তার বাড়িটা রাখে, এনি টাইম উনি এটা অ্যাডজাস্ট করতে পারে, অ্যামেন্ড করতে পারে, পুরোপুরি বাতিল করে আবার তার নিজের নামেও নিয়ে আসতে পারে, পার্সোনাল নাম। তো ওইটা এই রিভোকেবল ট্রাস্টের থ্রুতে সম্ভব। রিভোকেবল এবং নন রিভোকেবল ট্রাস্টের মধ্যে তাহলে আচ্ছা, তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কি? ইররিভোকেবল ট্রাস্টটা হচ্ছে যে আপনি একবার যখন সেট করে দেবেন যে এই বাড়িটা আমার বেনিফিশিয়ারির কাছে যাবে, কিন্তু ওরা আপনি হয়তো আপনার ইচ্ছা হলো আপনি ওদেরকে বলে দিলেন যে কেউ এটাকে সেল করতে পারবে না। সো ওইটা আপনি প্রথম যখন ইররিভোকেবল ট্রাস্টের আন্ডারে বাড়িটা নিচ্ছেন, আপনি ওইটার সাথে কিছু রুলস বলে দিচ্ছেন, যে এইটা যেটা আমরা ফ্যামিলি লেগেসি বলি, যে দাদা কিনে গেছেন, বাবার কাছে যাবে, তারপরে তার ছেলে বা নেক্সট জেনারেশনের কাছে পাস হবে। ইররিভোকেবল ট্রাস্টের মধ্যে উনি যদি কিছু ক্লজ দিয়ে দেন যে এটা বিক্রি করা যাবে না, এটার ইনকাম ভোগ করতে পারবে সবাই কিন্তু বিক্রি করতে পারবে না, তাহলে ওইটা ওভাবেই থাকবে, এটার মধ্যে কোনো চেঞ্জের ব্যাপার আসবে না এবং এইটা এইভাবেই চলতে থাকবে। মানে ইররিভোকেবল ট্রাস্ট করলে কি এক্সট্রা কোনো বেনিফিট পাওয়া যায়? না হলে তো যে কেউ রিভোকেবলটাই করবে, যে আমি যখন ইচ্ছা করলে আপনি যখন ইচ্ছা আপনার মতো করে চেঞ্জ করতে পারেন। ইররিভোকেবল ট্রাস্টে যেটা আপনি করে দিতে পারেন, যেটা আপনি ফিউচার একটা অ্যাসেটস গ্রো করার জন্য, যে ফ্যামিলি আফটার ফ্যামিলি বা জেনারেশন আফটার জেনারেশন এটা চলতে থাকবে, এর কিছু ট্যাক্স বেনিফিটসও আছে। আচ্ছা, আমি ট্যাক্সের বিষয়টাতে ট্যাক্সের বিষয়টা আছে। ট্যাক্সের ব্যাপারটা যেটা, সেটা ইররিভোকেবল ট্রাস্টের কিছু ট্যাক্স বেনিফিটস আছে যেগুলো আপনার সিপি এবং অ্যাটর্নি আপনাকে আরো বিস্তারিত ভাবে জানাতে পারবে। আমি জাস্ট বেসিক জিনিসটা যেটা বলতে চাচ্ছিলাম, যে এই দুটো ট্রাস্টের আন্ডারে রেখে গেলে আপনার অ্যাসেটের প্রোটেকশনটা থাকে। আর আরেকটা ব্যাপার আছে যে আমাদের এই দেশে যেটা হয় যে অনেক ক্রেডিটররা থাকে যারা আপনার অ্যাসেটের পেছনে আসতে পারে, বা অনেক সময় লিগ্যাল ল সুটের কারণে আপনার যে প্রাইভেট প্রপার্টি আছে আপনার নামে, সেইটার থেকেও আপনার ক্রেডিটররা অনেক অ্যাডভান্টেজেস নেওয়ার চেষ্টা করতে পারে। তো এই জিনিসগুলো যখন আপনি ট্রাস্টের আন্ডারে রাখেন বা ইররিভোকেবল ট্রাস্টের আন্ডারে রাখেন, ওই ব্যাপারগুলো থেকে তখন আপনি একটু বেঁচে যেতে পারেন। জি, নাজনীন মির্জা, একটা বিষয় বলবেন, এই পুরো প্রক্রিয়াটা কি ব্যয়বহুল কিনা, কিংবা অনেক জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় কিনা? খুব ব্যয়বহুল না। কতটা ব্যয়বহুল? প্রক্রিয়া ব্যয়বহুলটা ডিপেন্ড করবে, আপনার অ্যাটর্নি আপনাকে একটা কস্ট দিবে, বাট যেহেতু এটার সাথে অনেক বেনিফিট ইনক্লুডেড, তো এটা তো আপনি লাইফ টাইমে একবারই করছেন, তো এটা খুব একটা ব্যয়বহুল হওয়ার কথা না। তারপরেও আমার অ্যাটর্নির সাথে কথা বলে আপনাদের জেনে নেওয়া ভালো যে এটার পেছনে ব্যয় কতটুকু আছে। আর প্রসেসটা এতটা কমপ্লিকেটেড না,
যখন আপনি আপনার অ্যাটর্নির সাথে বসবেন যারা এস্টেট প্ল্যানিং করে, তখন তারা আপনাকে প্রতিটা স্টেপ আপনাকে ধরে ধরে করে দেবে। এবং মানে মেইন উদ্দেশ্যটাই হচ্ছে যে আপনার পার্সোনাল নাম থেকে ট্রাস্টের আন্ডারে নেওয়া, to have it মানে protected for your next generation. জি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে একটু বিস্তারিতভাবে শেষ যে প্রশ্নটা করব, যে ভুলভাবে যদি কেউ ট্রাস্টের সেটআপটা করে তাহলে পরবর্তীতে আসলে কি কি সমস্যার মুখোমুখি তিনি হতে পারেন, কি কি ঝুঁকি থাকতে পারে? ভুলভাবে যদি ট্রাস্টের সেটআপটা করে, যদি এটা রিভোকেবল ট্রাস্ট হয়, তাহলে তো আপনি যদি আপনার ভুলটা বুঝতে পারেন, তাহলে তো আপনি বসে যে কোনো সময় এটা আবার অ্যাটর্নির সাথে যেই ভুলগুলো হয়েছে ওটা সেটটা করতে পারেন। কিন্তু সেক্ষেত্রে কিছুটা ব্যয়বহুল হবে, আবার ব্যয় আপনাকে করতে হয়তো হবে। এক্সপেন্সটা বেয়ার করতে হবে। আর ইররিভোকেবল ট্রাস্ট যেটা, যা ক্লজ আপনি দিতে চান ডেফিনেটলি আপনার ভালোভাবে চিন্তা করে করে নিতে হবে, কারণ ইররিভোকেবল ট্রাস্টটা তো আপনি আবার চেঞ্জ করতে পারছেন না। তো যেহেতু এস্টেট অ্যাটর্নি এই ব্যাপারগুলোতে আরো বিশদভাবে তারা জানেন, তো তাদের সাথে বসে আপনি ফার্স্টে আপনার যে প্ল্যানটা আছে ওইটার প্রজ এন্ড কনস সেটা অ্যাটর্নি আপনাকে বলতে পারে যে আপনি যদি এইটা করেন তাহলে আপনার ভবিষ্যতে সার্টেন প্রবলেমস আসতে পারে, ওটা আপনি কিভাবে হ্যান্ডেল করবেন। আচ্ছা, জি, আরেকটা একদম শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে ফরেন প্রপার্টিকে এরকম ট্রাস্টের আওতায় আনা যায় কিনা? ফরেন প্রপার্টি ট্রাস্টের আন্ডারে, ট্রাস্টের রুলটা লটা আসলে ডিপেন্ড করে প্রত্যেকটা দেশের যে অ্যাসেট ল গুলো আছে সেটার উপরে। সো যেই দেশে আপনি কোন এইটা করতে চাচ্ছেন ট্রাস্টের আন্ডারে, তখন ওই দেশের রুলস এন্ড রেগুলেশনস লসটা আপনার জেনে, যে দেশের প্রপার্টি আছে সেই দেশের উপর ডিপেন্ড করবে, ওই দেশের লসটা জেনে তখন ওইভাবে আপনার ট্রাস্টের আন্ডারে করতে হচ্ছে। জি, অসংখ্য ধন্যবাদ নাজনীন মির্জা। একদম শেষ পর্যায়ে চলে এসেছি, একদম শেষ মুহূর্তে কিছু বলতে চান কিনা দর্শকদের উদ্দেশ্যে? দর্শকদের উদ্দেশ্যে একটা জিনিসই বলতে চাই যে আমরা যারা রিয়েল এস্টেট বিজনেসে আছি, আমাদের প্রধান কাজ হচ্ছে আপনাদেরকে প্রপার ইনফরমেশন দেওয়া, সমস্ত ইনফরমেশন জেনে যেটা আপনার ফ্যামিলির জন্য আপনার ইনকামের উপরে বেস করে যেটা আপনার রাইট ডিসিশন হবে, ওই ডিসিশনটাই আপনার নেওয়া উচিত। এবং এই জন্যই আজকে আপনাদের সামনে আমি এতগুলো স্লাইডস বানিয়ে এনেছি, যাতে করে আপনারা প্রপার ভাবে বুঝতে পারেন যে মার্কেটটা কিভাবে চেঞ্জ হচ্ছে এবং ওই অনুযায়ী আপনারা ডিসিশন নিতে পারেন। জি, আপনার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা, আজকে সময় দিয়েছেন। থ্যাংক ইউ। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছে, বিরতির পর আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। বিরতিতে যাবার আগে অনুষ্ঠানের প্রথম অংশেই বলেছিলাম নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজি নিয়ে কথা বলবো। আপনারা যারা এই বিষয়ে পড়াশোনা করতে চান অথবা এই সাবজেক্টে ক্যারিয়ার করতে চান, তাদের জন্য বেশ তথ্যবহুল আলোচনা হবে। আশা করছি আপনারাও চাইলে যুক্ত হতে পারেন, যে কোনো প্রশ্ন করতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে, TVN 24, আমাদের ফেসবুক পেজ, সেখানেও লাইভ স্ট্রিমিং হচ্ছে। যেভাবে ইচ্ছা যুক্ত হতে পারেন, যে কোনো মতামত জানাতে পারেন, যে কোনো প্রশ্ন করতে পারেন। আপনার প্রশ্নের উত্তর দেবেন আমার সাথে উপস্থিত বিশেষজ্ঞ অতিথি। আজকে আমার সাথে আলোচনার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন মন্টেফিওরে মেডিকেল সেন্টারের নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্ট ইরফান নিশাত। স্বাগত আপনাকে আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ অপলা আপু, ধন্যবাদ টিভিএন সকল দর্শকবৃন্দকে। জি, নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজি নিয়ে কথা বলবো আজকে, এটা আমাদের আলোচনার বিষয়। শুরুতেই একটু বেসিকটা জানি যে নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিটা আসলে কি? হ্যাঁ, শিওর। নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজি হলো একটা হেলথ কেয়ার প্রফেশন, যেখানে আমরা একটা রেডিও অ্যাক্টিভ আইসোটোপ পেশেন্টকে ইনজেক্ট করি। ইনজেকশন দেওয়ার পর আমরা বাড়ির ফিজিওলজিক্যাল ডায়াগনোসিস করি, একটা টার্গেট স্পেসিফিক অর্গানের ফিজিক্যাল ডায়াগনোসিস করি। ফর এক্সাম্পল, যদি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা নিউক্লিয়ার স্ট্রেস টেস্ট করি, যার মাধ্যমে হার্টে ব্লাড ফ্লো ঠিক আছে কিনা অথবা হার্টে কোনো ধরনের ব্লক আছে কিনা এটা ডায়াগনোসিস করতে পারি। আমরা ব্রেন স্ক্যানের মাধ্যমে পার্কিনসন ডিজিজ ডায়াগনোসিস করতে পারি, ডিমেনশিয়া ডায়াগনোসিস করতে পারি। আমরা কিডনি স্ক্যান করার মাধ্যমে হাইড্রোনেফ্রোসিস ডায়াগনোসিস করতে পারি। হোল বডি বোন স্ক্যান করার মাধ্যমে বোন ক্যান্সারটা বোনে স্প্রেড আউট হয়েছে কিনা ইভেন এটা পর্যন্ত আমরা ডায়াগনোসিস করতে পারি। আচ্ছা, আমরা বলছিলাম যে যারা আসলে এই বিষয়ে ক্যারিয়ার করতে আগ্রহী, তাদের জন্য আজকে আমাদের এই আলোচনা। এই বিষয়ে যদি কেউ ক্যারিয়ার করতে আগ্রহী হয়, তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আপনি কি বলবেন, কিংবা যারা আসলে ভাবছেন কি নিয়ে পড়বেন, তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে, কেন কেউ এই সাবজেক্টে পড়বে? ধন্যবাদ, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি বলি প্রত্যেকটা মেজরে কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। যার কাছে তার মেজরটা পছন্দ হয়, তার
যেটা পছন্দ হয় সেটা অবশ্যই করবে। আমি আজকে এই টিফিন প্রোগ্রামে আসার আগে একটা উদাহরণস্বরূপ বলি। একটা আঙ্কেল জিজ্ঞেস করলো বা আমার মেয়ে তো সিটি কলেজ থেকে সাইকোলজিতে গ্রাজুয়েশন করছে, 1 বছর ধরে কোনো কাজ পাচ্ছে না, কোনো ব্যবস্থা করা যায় কিনা। তো এটা একটা এক্সাম্পল দিলাম, মানে শুধু মেজর করলেই তো হবে না, ওই মেজর করার পর আপনি ওই মেজরে জব পাচ্ছেন কিনা এবং জবের ডিমান্ডটা কিরকম এগুলো দেখতে হবে। ওই জন্য আমি দর্শকদের জন্য কিছু নোটস নিয়ে আসছি কেন এগুলা করা উচিত, এই নিউক্লিয়ার মেডিসিন প্রোগ্রামটা করা উচিত। প্রথমটা হলো হাই এমপ্লয়মেন্ট অপরচুনিটি। নিউক্লিয়ার মেডিসিনের এমন একটা অবস্থা হয়েছে এখন, টেকনোলজিস্ট এত বেশি শর্টেজ, আপনি গ্রাজুয়েশন করছেন এবং প্লাস আপনি লাইসেন্সটা নিচ্ছেন, যেটা প্রফেশনাল লাইসেন্স নিতে হয়, সাথে সাথে উইদিন এ উইক আপনি ফুল টাইম জবের অপরচুনিটি পাবেন। এটা কাইন্ড অফ গ্যারান্টেড এই নিউ ইয়র্ক স্টেটে বিশেষ করে। এটা 3 থেকে 4 মধ্যে ওই প্রোগ্রামটা কমপ্লিট করার সাথে সাথে এই জবটা আপনি পাবেন, এটা গ্যারান্টি দেওয়া হয় যে এক প্রকার ধরতে গেলে। আচ্ছা, এটা আসলে তারপর মূল একটা বিষয়, আরো কিছু পয়েন্ট আছে, আমি এগুলো একটু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই। সেকেন্ড হলো পেট সিটি হলো এখন নিউক্লিয়ার মেডিসিন একটা নতুন ইনোভেশন যেটা অনেক গ্রো করতেছে মার্কেটে। পেট সিটি যেটা ওটা গ্রো করতেছে, কম্পেয়ার করলে স্টুডেন্ট কিন্তু খুবই কম, যার কারণে লেটস সে আপনার 30টা জব ওপেন হয়েছে, স্টুডেন্ট আছে 20টা। আচ্ছা, মার্কেটটা মানে এত বেশি হয়ে গেছে, মানে টেকনোলজি নেওয়ার জন্য হসপিটাল গুলো অগ্রিম হয়ে গেছে। তারপর থার্ড পয়েন্ট যদি বলতে চাই, নিউক্লিয়ার মেডিসিন আপনি যদি গ্রাজুয়েশন করেন, আপনি যেখানেই থাকবেন সেখানে জবটা পাবেন। ফর এক্সাম্পল, আপনি লেটস সে গ্রাজুয়েশন করেন নিউ ইয়র্কে, হয়তোবা অন্যান্য মেজর দেখা যায়, ফর এক্সাম্পল আইটিতে আপনার অন্য স্টেটে মুভ করতে হইতেছে, ফ্লোরিডাতে মুভ করতে হইতেছে, টেক্সাসে মুভ করতে হইতেছে, কারণ ওই সব জায়গায় হলো কি অনেক ধরনের টেক কোম্পানিগুলো বিশেষ করে। কিন্তু নিউক্লিয়ার মেডিসিন আপনি যেখানেই যাবেন, হসপিটাল ওখানেই ডেফিনেটলি পাবেন, প্রাইভেট কোম্পানি ডেফিনেটলি ওখানে পাবেন, আপনি ওখানে জব অপরচুনিটি পাবেন এই মুহূর্তে। তারপর আরেকটা আমি বলি, জব সিকিউরিটিটা। হসপিটালে জব সিকিউরিটি, আপনি যদি ইউনিয়নাইজড হন সেক্ষেত্রে আপনার জব সিকিউরিটি সবসময় থাকবে, আপনাকে চাইলে কোনো এমপ্লয়ার ফায়ার করতে পারবেন না সাথে সাথে। তারপর হেলথ বেনিফিট আছে, আমি যদি উদাহরণস্বরূপ বলতে চাই, আমার ফুল হেলথ বেনিফিটস ইনক্লুডিং আমার হোল এন্টায়ার ফ্যামিলি, উইদাউট কোনো কো-পেমেন্ট ছাড়া আমাদের ফুল হেলথ ইন্স্যুরেন্সটা ইউনিয়ন পে করে, যেটা আমাদের মানে একটা বিশাল ইয়া। তারপর সবচেয়ে যেটি ইম্পর্টেন্ট আমি মনে করি, ভেরি কম্পিটিটিভ স্যালারি। আপনি শুনে খুবই খুশি হবেন, নিউক্লিয়ার মেডিসিন হলো এখন সেকেন্ড হাইয়েস্ট পেড জব অ্যাসোসিয়েট ডিগ্রি কমপ্লিট করার পর। ইটস ভেরি ইম্পর্টেন্ট। এখন জি, তো ওভারটাইমের সুযোগ আছে, অনেক ওভারটাইম, স্যাটারডে সানডে আপনি অনেক ধরনের কোম্পানি, আপনার প্রাইভেট কোম্পানি আছে, ওরা স্যাটারডে সানডে লোক খুঁজতেছে, পাচ্ছে না এখন। এই যে একটা তো সুযোগ সুবিধা, তারপরেও আসলে পর্যাপ্ত টেকনোলজিস্ট পাওয়া যাচ্ছে না, লোকবল সংকট, অর্থাৎ সেই পরিমাণ স্টুডেন্ট আসলে ভর্তি হচ্ছে না এই সাবজেক্টে। এটা কি আসলে প্রচারণার অভাব নাকি সাবজেক্টটা কঠিন? না, সাবজেক্ট অত বেশি কঠিন আমি মনে করি না। যদি আপনি কোন একটা সামান্যতম ব্যাকগ্রাউন্ড থাকে, আপনি সায়েন্স সম্পর্কে একটু এনজয় করেন, আপনি জিনিসটা একটু হার্ড ওয়ার্ক করলে, কিন্তু যে কোনো কিছু একটু হার্ড ওয়ার্ক করলে পারা যায়। এটা কোনো আমার কাছে মনে হয় না কঠিন। হ্যাঁ, কমিউনিকেশন গ্যাপ ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিতে যখন আমি ভর্তি হই, এর আগেও আমি জানতাম না যে নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজি যে একটা প্রোগ্রাম এক্সিস্ট করে। আমার একটা স্কুলে যখন গিয়েছিলাম, তখন একজন ফ্রেন্ড বলছিল নিউক্লিয়ার মেডিসিন এরকম তুমি করতে পারো, তখন আমি এটা করছি। তো এখন দেখতেছি নিউক্লিয়ার মেডিসিন আসলে বিগ অপরচুনিটি। আচ্ছা, আমি একটু নিউ ইয়র্ক বেসড একটু আপনার কাছ থেকে, বিশেষ করে সিটি বেসড একটু আপনার কাছ থেকে ইনফরমেশন নিই, যে কোন কোন প্রতিষ্ঠানগুলোতে আসলে এটি পড়ানো হয়, কয় বছর মেয়াদি এই কোর্সটা, এবং সেই সাথে অ্যাপ্রক্সিমেটলি যদি একটা খরচের ধারণাও দিতেন। আচ্ছা, এটা করতে আপনার 3 থেকে 4 বছর পর্যন্ত সময় লাগতে পারে। আপনি ব্যাচেলর করেন অথবা অ্যাসোসিয়েট করেন। যদি আপনি ব্যাচেলর অথবা অ্যাসোসিয়েট করতে চান, আপনার কিছু ফ্রি রিকুইজিটিভ করতে হবে। ফ্রি র্যাক করতে কারো 1 বছর লাগতে পারে, কারো 1.5 ইয়ার রাখতে পারে। আর প্রোগ্রাম ইটসেলফ 2 ইয়ার্স ইনক্লুডিং দ্য ক্লিনিক্যাল ওরিয়েন্টেশন। তো আপনি 3 থেকে 4 বছরের মধ্যে এই প্রোগ্রামটা কমপ্লিট করতে পারেন খুবই ইজিলি। তারপর প্রশ্নটা কি ছিল? কত খরচ পড়তে পারে এবং কোন কোন প্রতিষ্ঠানগুলোতে এটি আসলে ভালো পড়ানো হয়? প্রতিষ্ঠান নিউ ইয়র্ক স্টেটে, হোল স্টেটে শুধু 3টা প্রতিষ্ঠানে এই প্রোগ্রামটা অফার করে। হোল স্টেটে শুধুমাত্র 3টা? এর মধ্যে সিটিতে কয়টা? সিটিতে অনলি একটা। আচ্ছা, অনলি ব্রঞ্জ কমিউনিটি কলেজ। প্রতি বছর 10 জন স্টুডেন্ট ওরা প্রডিউস করে। 10 জন স্টুডেন্ট হোল সিটিটাকে কভার করতে হয়, যার জন্য সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ টেকনোলজি শর্টেজ হয়ে গেছে। আর একটা আছে লং আইল্যান্ড মলয় কলেজ,
একটা মাত্র কলেজ দিয়ে ফুল লং আইল্যান্ডটা কভার করতে হইতেছে, আর হোল আপ স্টেটে অনলি বাফলো ইউনিভার্সিটি, আর কোথাও নিউক্লিয়ার মেডিসিন প্রোগ্রামটা নাই, যার কারণে মাঝখানে যেগুলো স্টেট আছে আলবেনিয়া বলেন, সেরাগোসা বলেন, ওরা টেকনোলজি পাচ্ছে না, ওদের মানে খুবই শর্টেজ হয়ে গেছে। নিউ ইয়র্কের আশেপাশের স্টেট গুলোতে এটা পড়ানো হয় কিনা কি? নিউ জার্সিতে আমি শুনেছি একটা ওদের ইনস্টিটিউশন আছে, আমি সঠিকভাবে নামটা বলতে পারবো না, যদি কোনো দর্শক পরবর্তীতে জানতে ইচ্ছা হয়। অর্থাৎ তুলনামূলক এই বিষয়ে মানে পড়াশোনার এই সাবজেক্টটাও আসলে খুব কম শিক্ষা প্রতিষ্ঠানে আছে, এটা একটা কারণ হতে পারে লোকবল সংকটের। ওটা ওয়ান অফ দা মেইন রিজন এই টেকনোলজি শর্টেজ। জি, আরেকটা বিষয় একটু আপনার কাছ থেকে জানবো, সেটি হচ্ছে নিউক্লিয়ার মেডিসিন নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রচলিত বেশ কিছু ভুল ধারণা আছে। আপনার অভিজ্ঞতা থেকে আপনি কি কি ভুল ধারণা? আপনি বলতে চাচ্ছেন রেডিয়েশন সেফটি নিয়ে? হ্যাঁ, নিউক্লিয়ার মেডিসিন আমার একটা রেডিয়েশন বেস থাকে, যার মাধ্যমে আমরা মেজারমেন্ট করতে পারি কি পরিমাণ আমরা রেডিয়েশন এভরি সিঙ্গেল মান্থ এক্সপোজার করতে পারি। স্ট্যাটিস্টিক্যালি আমি যে পরিমাণ, আমি মনে হয় যারা নিউক্লিয়ার মেডিসিন অথবা রেডিয়েশন সম্পর্কে একটু আইডিয়া আছে তারা বুঝতে পারবে, 10 মিলিগ্রাম পর্যন্ত আমি প্রতি মাসে এক্সপোজ করি, হুইচ ইজ ওয়ে ব্যাকগ্রাউন্ড। আপনি যদি 100 মিলিগ্রাম পার মান্থ হয়ে যায় সেক্ষেত্রে ওরা কনসার্ন দেয়, বাট ইন এভারেজ 10 to 15 মিলিগ্রামের উপর আপনি এক্সপোজ করবেন না, সো ইজ প্রিটি সেফ। এটা একটু সহজ ভাষায় যদি বলেন, মানে যারা একেবারেই বোঝে না তাদের জন্য যদি একটু সহজ এটা ভাষায় এই বলেন। রেডিয়েশনটা কি, আপনি যদি লেটস সে আপনি কোনো বিচে গেলেন, 1 ঘন্টা শুয়ে থাকলেন, যে পরিমাণ রেডিয়েশনটা এক্সপোজ করবেন বাই সান ইজ অলমোস্ট সিমিলার। আচ্ছা, মানে পুরো 1 মাসে হচ্ছে যে এই পরিমাণ রেডিয়েশন হচ্ছে আপনি অ্যাবজর্ব করেন, যেটা বিচে 1 ঘন্টা 1 থেকে 1.5 ঘন্টা যদি আপনি সানবাথ করেন, সেটি আসলে খুব একটা ক্ষতির আশঙ্কা থাকে অত বেশি কিছুই না, এটা ইজ নন ভেরি নন সিগনিফিকেন্ট। নারীদের ক্ষেত্রে একটু শুনবো, বিকজ হচ্ছে মেয়েদের ক্ষেত্রে প্রেগন্যান্সির বিষয় থাকে, আরো নানাবিধ বিষয় থাকে, সেই ক্ষেত্রে কি কোনো সমস্যা হয় কিনা? যারা প্রেগন্যান্ট আমাদের ইনস্টিটিউশনে, যারা প্রেগন্যান্ট টেকনোলজিস্ট প্রেগন্যান্ট হয়েছিল, ওরা কিন্তু অল দ্য ওয়ে এন্ড পর্যন্ত কাজ করতে পারছিল। আপনার ওদের একটা জায়গায় 2টা রেডিয়েশন বেস ইউজ করে, যাতে ওরা সুন্দর করে মনিটর করতে পারে কি পরিমাণ ফিটাস কোনো এক্সপোজ করতেছে কিনা, কিন্তু হুইচ ইজ ভেরি ব্যাকগ্রাউন্ড, ওটা মানে হেলথ কিছুই বলেন এটা সম্পর্কে। জি, প্রযুক্তিগত দিকটা একটু শুনবো, কি কি প্রযুক্তিগত দিক থেকে আসলে কি কি উন্নতি হচ্ছে, কিংবা সামনের দিনগুলোতে আসলে নতুন নতুন কোনো সংযোজন আসছে কিনা? যে এটাই আগে ছিল নিউক্লিয়ার মেডিসিন, জেনারেল নিউক্লিয়ার মেডিসিন ইটসেলফ, এখন প্যাট সিটি, যেটা আমি আগে বলেছিলাম, প্যাট সিটি যেটা পোস্টার ইমিশন টোমোগ্রাফি এবং সিটি একসাথে ইমিশন স্ক্যান ক্রিয়েট করে, যার মাধ্যমে আপনি ক্যান্সার সেল ডায়াগনোসিস করতে পারবেন। এখন ডক্টরদের নাম্বার 1 চয়েস ক্যান্সার সেল ডায়াগনোসিস করার জন্য, এবং ক্যান্সার সেলে কতটুকু স্প্রেড আউট করছে এবং স্টেজিংটা মেনটেন করার জন্য এটা নাম্বার 1 প্যাট সিটি। এটা এত পরিমাণ গ্রো করতেছে, ভবিষ্যতে নিউক্লিয়ার মেডিসিন ফিউচার ইজ ভেরি ব্রাইট। যারা কনসিডার করতে চান নিউক্লিয়ার মেডিসিন, আই উইল হাইলি রিকমেন্ড দ্যাট। জি, আগামী 10 বছর পরে আপনি এই ফিল্ডে আসলে কি কি সম্ভাবনা দেখেন? ওই যেটা বলেছিলেন এগেইন, প্যাট সিটি গ্রো হওয়ার কারণে এটা আরো গ্রো হবে, আর নতুন নতুন থেরাপিউটিক এজেন্ট তৈরি হচ্ছে বিভিন্ন প্রকার বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে। লুথিয়াম একটা আছে আপনার, তারপর বিভিন্ন ধরনের থেরাপিউটিক I-131, এগুলা কিন্তু নতুন নতুন আবিষ্কার হচ্ছে। যত নতুন থেরাপি আবিষ্কার হবে তত বেশি নিউক্লিয়ার মেডিসিন গ্রো হবে। জি, আপনাদেরকে নিয়মিত কোনো ট্রেনিং, প্রশিক্ষণ কিংবা এক্সট্রা কোনো ওরিয়েন্টেশন হয় কিনা? আপনি যখন জব ইন করবেন সেক্ষেত্রে হয়তোবা আপনাকে কন্টিনিউ এডুকেশন করা লাগবে, ও কন্টিনিউ এডুকেশন করা, আপনি হয়তোবা চাকরি করতেছে মাঝে মাঝে হয়তো একটা বই নিয়ে পড়লেন, কোনো একটা নতুন কিছু আসলে এটা পড়লেন, হয়তো ওর জন্য আপনাকে 2-1টা ক্রেডিট দিল, জাস্ট কন্টিনিউ এডুকেশন করলেই হবে, অত বেশি করার দরকার নেই। জি, বাংলাদেশ থেকেও অনেকে আমাদের এই শো দেখেন অনলাইনে, আমি তাদের জন্য একটু জানতে চাইবো যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের আসলে এক ধরনের কনসার্ন থাকে, তারা আমেরিকায় এসে পড়াশোনা যারা করতে চান, বিশেষ করে স্টেম সাবজেক্ট গুলো আসলে যারা পড়তে চান, নিউক্লিয়ার মেডিসিন তো স্টেম সাবজেক্টের আওতাতেই পড়ছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আসলে তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে, কিংবা তারা আসলে কিভাবে এই সেক্টরে ক্যারিয়ার করতে পারে? যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে এদের জন্য আমি মনে করি এটা খুবই একটা ইনফরমেটিভ প্রোগ্রাম হতে যাচ্ছে, কারণ আপনারা যদি অনেক স্টুডেন্ট দেখা যায় এসে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে, যেগুলো আসলে যখন ওদের পেপারস হয়ে যায় সাথে সাথে ওরা জবটা পায় না, কিন্তু এই ধরনের সাবজেক্টে আপনি যখনই কমপ্লিট করবেন, যদি সামহাও পেপারটা সামহাও হয়ে যায় আর কি, তখন সাথে সাথে আপনি জবের জন্য রেডি টু গো। আচ্ছা, আর অনেক সময় দেখা যায় অনেক হসপিটাল ওদেরকে অফার করে, মানে তুমি যদি আমার হসপিটালে কাজ করো 2 ইয়ার্স 3 ইয়ার্স যদি কোনো একটা কন্ট্রাক্ট বেসিস, হয়তো বড় ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারে, এটাও কিন্তু অনেক সময় হয়ে থাকে ইফ ইউ আর ভেরি ফরচুনেট। জি,
খরচের বিষয়টাও শুনবো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অন্যান্য সাবজেক্টের তুলনায় এই সাবজেক্টে কি একটু বেশি ব্যয়বহুল কিনা? আমার কাছে মনে হয় না। যদি আপনি কমিউনিটি, আমি ওদেরকে হাইলি রিকমেন্ড করবো কমিউনিটি কলেজগুলোতে যাওয়ার জন্য, কারণ কমিউনিটি কলেজ ইজ ভেরি চিপ, সেম এডুকেশন কিন্তু ভেরি চিপ। আপনার হোল এন্টায়ার 4 ইয়ার্স এর মধ্যে, 3 থেকে 4 ইয়ার্স এর মধ্যে আমার কাছে মনে হয় না 40-50,000 এর উপর আপনার খরচ হবে, which is very flexible. জি, আরেকটা বিষয় একটু শুনবো আপনার কাছ থেকে, সেটি হচ্ছে নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজি। আপনারা বলছিলেন যে আপনারা নানান রকমের রোগ নির্ণয়ের কাজে আসলে এটি ব্যবহার করা হয়। এটি কি শুধু রোগ নির্ণয়ের কাজেই ব্যবহার করা হয় নাকি চিকিৎসা পদ্ধতিতেও মানে ট্রিটমেন্টও করা হয় এর মাধ্যমে? জি, এটা ট্রিটমেন্টও করা হয় আবার ডায়াগনোসিসও করা হয়। লেটস সে ফর এক্সাম্পল, আমরা যখন I-123 একটা এজেন্ট আছে একটা থাইরয়েডের, এটার মাধ্যমে আমরা থাইরয়েড ক্যান্সার হয়েছে কিনা এটা ডায়াগনোসিস করতে পারি। যখন এটা ডায়াগনোসিস করি তখন আমরা এটা সার্জারিতে চলে যাই, ডক্টররা সাথে সাথে সার্জারি করে। সার্জারি করার পরে অনেক সময় দেখা যায় আপনার একটু করে ক্যান্সার সেল থেকে গেছে, যেটা আমরা I-131 থেরাপিউটিক ডোজের মাধ্যমে এই যতটুকু লেফট ওভার রেসিডুয়াল থাকে এগুলো আমরা কিল করতে পারি ক্যান্সার সেলগুলো। তারপর ধরা যায় আপনার যখন প্রোস্টেট ক্যান্সার হয় ছেলেদের বিশেষ ক্ষেত্রে, আমরা রেডিয়াম থেরাপির মাধ্যমে প্রোস্টেট ক্যান্সার নিরাময় করতে পারি। তারপর আপনার লিভারে অনেক ধরনের থেরাপিউটিক ডোজ আছে, এগুলো আমরা নিরাময় করতে পারি থেরাপির মাধ্যমে। জি, আমি একটু আপনার কাছ থেকে শুনবো। আপনি বলছিলেন যে বিভিন্ন স্টেট গুলোতে যে কাজের সুযোগ রয়েছে সেই বিষয়টাকে একটু আসলে ব্যাখ্যা করবেন কিনা। কেউ যদি চায় যে আমি নিউ ইয়র্কে কাজ করবো না, আমি অন্য কোনো স্টেটে যেয়ে কাজ করব, সেই ক্ষেত্রে আসলে সুযোগ কতটা রয়েছে? জি, এখন নিউক্লিয়ার মেডিসিন টা এত বেশি শর্টেজের কারণে প্রত্যেকটা স্টেটে, আমি যখন ওই যে ইন্ডিতে যাই তখন দেখা যায় মানে প্রত্যেকটা স্টেটে এত বেশি শর্টেজ, প্রত্যেকটা অলমোস্ট ধরতে গেলে 2-1টা স্টেজ হয়তো বা মিস হইতে পারে, প্রত্যেকটা স্টেটে এটার খুবই অপরচুনিটি, আপনি চাকরি পাবেন এটা মোটামুটি সিউরিটি দেওয়া যায়। জি, ওভারটাইমের বিষয়টা আমরা এর আগে বলছিলাম, আপনি বলছিলেন যে ওভারটাইমের সুযোগ আছে, আপনি ভালো বেতনের কথাও বলছিলেন, অন্যান্য সুযোগ সুবিধার কথাও বলছিলেন। আমি যদি আর্থিক দিকটা আরেকটু বিস্তারিতভাবে আপনার কাছ থেকে জানতে চাই যে যারা এখানে কাজ করবেন সেই ক্ষেত্রে আসলে আপনি কোন কোন দিকগুলোকে হাইলাইট করতে চাইবেন? আপনি কি স্যালারি ওয়াইজ বলতে চান? স্যালারি, অন্যান্য সুযোগ সুবিধা, ওভারটাইম সবকিছু মিলিয়ে আর কোন কোন দিকগুলোকে আপনি একটু হাইলাইট করবেন যে অন্য পেশার থেকে এই পেশাতে কিছুটা সুযোগ বেশি? জি, সেটা হলো আমি আগেই বলেছিলাম নিউক্লিয়ার মেডিসিন এখন সেকেন্ড হাইয়েস্ট পেড স্যালারি আফটার ডুইং দ্য অ্যাসোসিয়েট। আপনি যদি একদম ব্র্যান্ড নিউ গ্রাজুয়েট হন সেক্ষেত্রে অ্যারাউন্ড আপনি 103K এখন ভেরি ইনিশিয়াল স্যালারি পার ইয়ার। প্লাস আপনি যখন একটু গ্রো করবেন ওই ফিল্ডে 5 ইয়ার্স পর আপনি আবার 10-15% পাবেন। প্লাস আপনি যখন কোনো ইউনিয়নের জবে ঢুকবেন তখন এভরি ইয়ার 4%, 5%, 6% করে ওরা গ্রো করে। প্লাস আপনি যখন স্যাটারডে অথবা সানডে, লেটস আপনি মানডে টু ফ্রাইডে কাজ করলেন, উইকেন্ডে আপনি অ্যাভেলেবল আছেন, উইকেন্ডে কোনো প্রাইভেট ক্লিনিকে কাজ করলেন, তখন ইউ ক্যান মেক অ্যানাদার আউটসে ডেইলি 800-900 ইজিলি মেক করা যায় এটাতে। ওকে, ওয়ার্ক প্রেশার কেমন? আমার কাছে মনে হয় আমি এটা সবসময় আমাদের কলিগদেরকে বলি, মানে নিউক্লিয়ার মেডিসিন হলো ভেরি লেস স্ট্রেসফুল জব, ভেরি লেস, কোনো স্ট্রেস নাই বললেই চলে। এখানে তো কিছুই করার নাই, আপনি একটা পেশেন্ট আসলে একটা ইনজেকশনটা দিলেন, ইনজেকশনটা দিয়ে আপনি স্ক্যানারে বসায় দিলেন, আপনি জাস্ট মনিটর করতেছেন স্ক্যানটা সুন্দরভাবে হচ্ছে কিনা। আর তো কোনো পেশেন্ট না, আপনি অত বেশি সিক রোগীও টেক কেয়ার করতেছেন না। আপনি যদি নার্সিং এ যান দেখা যাবে অনেক সময় পেশেন্টের সাথে 24/7 থাকতে হয়, কিন্তু এখানে আপনার সিক পেশেন্টের সাথে বেশিক্ষণ সময় স্পেন্ড করার দরকার নাই। জাস্ট একটু ইনজেকশনটা দিতে যতক্ষণ লাগে, স্ক্যানটা করতে যতক্ষণ লাগে, আপনাকে এনাফ হেল্প থাকবে সবসময়। এটা ভেরি ইজি। জি, বর্তমানে তো এআই এর যুগ, আপনারা এই প্রফেশনের সাথে এআই কে কিভাবে কাজে লাগাচ্ছেন কিংবা কতটুকু কাজে লাগাচ্ছেন? আচ্ছা, এআই নিয়ে অনেকের একটা কনসেপশন আছে কি এআই কিন্তু অনেক জব টেক ওভার করে দেয়, স্ট্রোক অনেক আইটি জব কিন্তু এআই টেক ওভার করতেছে, কিন্তু নিউক্লিয়ার মেডিসিন হলো একটা প্রফেশন যেখানে এআই মনে হয় না নেক্সট 20 ইয়ার্স এর মধ্যে আমাদের প্রফেশনটা টেক ওভার করতে পারবে। আর এআই যদি আমাদের কিছু পজিটিভ দিক আনে, হয়তো বা সফটওয়্যার ওয়াইজ কিছু উন্নয়ন করতে পারে, সেক্ষেত্রে ডেটাবেস যে কাজগুলো রয়েছে সেই ক্ষেত্রে। আর নিউক্লিয়ার মেডিসিন আর একটা নিউ ইনোভেশন আসছে ন্যানো টেকনোলজি। আচ্ছা, ন্যানো টেকনোলজির মাধ্যমে হয়তো নিউক্লিয়ার মেডিসিন নেক্সট 10-15 ইয়ার্স এর মধ্যে দেখা যায় মানে একদম যেখানে ক্যান্সারটা হয়েছে ন্যানো টেকনোলজির মাধ্যমে ওখানে আমরা ক্যান্সারটাকে কিল করতে পারবে। এটা হলো নিউক্লিয়ার মেডিসিনের বিগেস্ট ফিউচার। জি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ইরফান নিশাত, একদম শেষ মুহূর্তে এসে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? জি, ধন্যবাদ। দর্শকবৃন্দ, আপনারা যদি আমাদের এই প্রোগ্রাম থেকে কোনো কিছু
জানার থাকে যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, বাংলাদেশ আমেরিকান রেডিওলজিক টেকনোলজিস্ট। আমরা সবাই আপনাদেরকে যে কোনো সময় হেল্প করব। যদি চাকরির হয়তো বা লিঙ্কের কারণে পাচ্ছেন না, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই আমাদের লেভেল বেস্টটা ট্রাই করব আপনাদের চাকরির ক্ষেত্রে কোনো যদি লবিং করতে পারি। ধন্যবাদ। সম্পূরক প্রশ্ন করি, চাকরি পাওয়ার পদ্ধতিটা কি খুব জটিল কিনা? না, ভেরি ইজি। আচ্ছা, একটু যদি সংক্ষেপে ব্যাখ্যা করতে। আপনি জাস্ট ইনডিটে আপনার রেজিউমেতে ইনডিটে আপলোড করতে পারেন। ইনডিট থেকে অনেক এমপ্লয়ার্স অথবা অনেক এজেন্ট আছে, এরা নিয়ে নেয় এবং ওরা বিভিন্ন জায়গায় সেন্ড করে দেয়। ওরাই আপনাকে খুঁজে বের করে। বেশিরভাগ সময় নিউক্লিয়ার মেডিসিন, ওই যে বললাম টেকনোলজি শর্টেজের কারণে বেশিরভাগ সময় দেখা যায় ওরাই আপনাদেরকে খুঁজে বের করে। অনেক সময় ইন্টারভিউ দেওয়া লাগে না, অথবা আপনার অনলাইন ইন্টারভিউর মাধ্যমে হয়ে যায়, জাস্ট নামমাত্র ইন্টারভিউর মাধ্যমে হয়ে যায়, রেজাল্ট কিংবা আদার্স কোয়ালিফিকেশন। দ্যাটস ইট, কারণ ওদের লোক দরকার। ওকে, জি, ইরফানের সাথে অসংখ্য কৃতজ্ঞতা আজকে সময় দিয়েছেন। ধন্যবাদ অপলাপু, ধন্যবাদ টিভির সকল দর্শকবৃন্দকে। ধন্যবাদ জানাবো দর্শকদেরকেও। দ্য ভিউজ অনুষ্ঠানে ছিল আজকের মতো। টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সঙ্গেই থাকুন সব সময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।